মাননীয় সদস্যবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। মাননীয় সদস্যবৃন্দ, এই পর্যায়ে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনার জন্য মাননীয় বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদকে আহ্বান জানাবো। মাননীয় সদস্যবৃন্দ, চলতি অধিবেশন সমাপ্তি সম্পর্কে আমি মহামান্য রাষ্ট্রপতির একটি আদেশ পেয়েছি। এই আদেশটি পাঠ করে শোনাবার আগে অধিবেশন সমাপ্তি সম্পর্কে বক্তব্য রাখার রেওয়াজ রয়েছে। আমি মাননীয় বিরোধী দলীয় নেতাকে একই সাথে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা ও সমাপনী বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি। মাননীয় বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেবার জন্য। প্রথমে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আর ওনার পরিবারবর্গদের, শহীদ মুক্তিযোদ্ধাদের, অমর মুক্তিযোদ্ধাদের সবাইকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং শ্রদ্ধা নিবেদন করছি। সেই সঙ্গে ভাষা শহীদদের কাছে আমি শ্রদ্ধা নিবেদন করছি, যাদের জন্য আমরা আমাদের প্রিয় মাতৃভাষা আমরা বলতে পারছি, আমরা গর্ববোধ করছি। সেই সঙ্গে আমি স্মরণ করছি গ্রেনেড হামলায় যারা শহীদ হয়েছেন এবং সেই সঙ্গে যারা এখনও অনেক কষ্ট ভোগ করছেন তাদেরকে। এখানে আমি একটি কথা বলতে চাই, গ্রেনেড হামলার পরে আমি মহামান্য রাষ্ট্রপতির স্ত্রী আইবি রহমানকে আমি দেখতে সিএমএইচে গিয়েছিলাম। ওনার সঙ্গে আমার আগেই পরিচয় ছিল, সেই সুবাদে আমি তাকে দেখতে গিয়েছিলাম। ওখানে যে মর্মান্তিক দৃশ্য আমি দেখলাম সেটা আমি কল্পনাও করতে পারি না, এত ভয়াবহ সেই জিনিস, সেই দৃশ্য। আমি প্রায় 2-3 দিন ওনাকে দেখতে গিয়েছি, তারপর ওনাকে আর বাঁচানো যায়নি। তারপর ওনার মিলাদেও আমি গিয়েছিলাম। সেই কথা আমি সবসময় স্মরণ করি। এত সুন্দর এক মহিলা, এত অমায়িক তার ব্যবহার ছিল, এত ভালো একজন মহিলার এই ধরনের একটা মর্মান্তিক মৃত্যুর জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। তারপর আমি স্মরণ করছি বিডিআর বিদ্রোহের সময় যারা শহীদ হয়েছেন তাদেরকে। মহামান্য রাষ্ট্রপতি সংসদে ভাষণ দিয়েছেন। উনি একজন জনপ্রিয় জনপ্রতিনিধি। উনি স্বাধীনতা পদক লাভ করেছেন, তার জন্য আমি তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। যখন মহামান্য রাষ্ট্রপতি সংসদে ছিলেন, সংসদ পরিচালনা করতেন, আমরা তার সংসদ পরিচালনা খুব পছন্দ করতাম। উনি আমাদের একজন প্রিয় ভাজন ব্যক্তিত্ব ছিলেন। তাকেও আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা সবাই জানেন নির্বাচনের পূর্বে দেশের যে কী পরিস্থিতি হয়েছিল, সেই পরিস্থিতি আমি আর এখানে বিশদভাবে বলতে চাই না, এখানে যারা আছেন সবাই জানেন। সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য, গণতন্ত্রকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, যাতে করে অসাংবিধানিক পদ্ধতিতে কেউ দেশের ক্ষমতায় আসতে না পারে, সেই জন্য এই নির্বাচনটা হওয়া অনেক বেশি প্রয়োজন ছিল। দেশ ও জাতির স্বার্থে, জনগণের স্বার্থে, সবারই স্বার্থে এই নির্বাচনটার প্রয়োজন ছিল। প্রতি 5 বছর পর পর আমাদের দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়, এটা তো সর্বজন বিদিত। এখন নির্বাচন কি পদ্ধতিতে হবে সেটা নিয়ে অনেক মতবিরোধ আছে।
তো সেই ব্যাপারে আমাদেরকে বসে আলাপ আলোচনা করে কথা বলতে হবে। কে নির্বাচনে যাবে আর কেউ নির্বাচনে যাবে না সেটা তো তাদের দলীয় ব্যাপার, সবারই দলীয় ব্যাপার। কাজেই দলীয় ব্যাপারে সবাই সিদ্ধান্ত নেবে কে নির্বাচনে যাবে, কে নির্বাচনে যাবে না। সেজন্য দেশ ও জাতি এবং গণতন্ত্র এই সব ভেবে এবং এই সব দেশ জাতি ও গণতন্ত্রকে সবার ঊর্ধ্বে রাখতে হবে এবং সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য অবশ্যই নির্বাচন প্রয়োজন এবং সেই মতে নির্বাচন হয়েছে। এই নির্বাচন যারা পরিচালনা করেছেন আমাদের প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, বিভিন্নভাবে তারা এই নির্বাচন পরিচালনা করেছেন, তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল। আমরা কোনো সময় নির্বাচন বয়কট করি না, বর্জন করি না। আমাদের ক্ষমতা চলে যাবার পরও যে নির্বাচন হয়েছিল, আমাদের সেই সময় আমাদের বেশিরভাগই মন্ত্রীরা, এমপিরা জেলে ছিল, কেউ লুকিয়েছিল। তারপরেও আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং নির্বাচনে আমরা 35টা আসন আমরা পেয়েছিলাম এবং সেখানে আমরা ভালোভাবে নির্বাচন করতে পেরেছি এবং আমরা সংসদে ছিলাম। কাজে আমরা কোনো সময় নির্বাচন বর্জন করি না, আমরা কোনো সময় সংসদও বর্জন করি না। আমরা নির্বাচনমুখী একটি দল এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের দল চলে। এখানে এখন মহামান্য রাষ্ট্রপতির একটি কথা আমি এখানে তুলে ধরতে চাচ্ছি। মহামান্য রাষ্ট্রপতি বলেছেন, ঐক্যমত ব্যতীত, শান্তি ব্যতীত উন্নয়ন পন্থা, উন্নয়ন কর্মকাণ্ড স্থায়ী হয় না। তা আমাদের দেশে ঐক্যমত আর শান্তি এই দুইটি অনেক বেশি আমাদের প্রয়োজন, কিন্তু এই দুইটি আমরা খুঁজে পাই না। এখন আমাদের চিন্তা করতে হবে বাংলাদেশ বাঁচবে কোন পথে, আমাদের সেই চিন্তাটা করতে হবে। রাজনীতির মূল উদ্দেশ্য হলো দেশ ও জাতির কল্যাণ সাধন করা। আমাদের দেশের জনগণ যাতে দুই বেলা দুমুঠো ডাল ভাত খেতে পারে এবং স্বস্তিতে ঘুমাতে পারে তার নিশ্চিত করা। আমাদের দেশের মানুষ শুধু শান্তিতে বাঁচতে চায়, তাদের চাহিদা অত্যন্ত। কিন্তু আমাদের দেশে যে পরিস্থিতি থাকে তাতে দেখে মনে হয় যে আমাদের দেশে শান্তির প্রতীক যে পায়রা, সে পায়রাটি অনেক দূরে চলে গেছে। আধুনিক প্রযুক্তির কল্যাণে সারা বিশ্ব এখন মানুষের হাতের নাগালে। বিশ্বায়নের মাধ্যমে বিশ্ব এখন সবারই কাছাকাছি। পৃথিবীর উন্নত দেশগুলো এই আধুনিক প্রযুক্তি কল্যাণের মাধ্যমে তারা তাদের নিজেদের দেশকে আরও বেশি উন্নয়নের জন্য চেষ্টা করে যাচ্ছে এবং তাদের নিজেদের রাষ্ট্রকে মডেল রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা স্বাধীনতা অর্জন করেছি 30 লক্ষ প্রাণের বিনিময়ে। সেই দেশ আমাদের বাংলাদেশ, আমাদের সোনার বাংলাদেশ বারবার আমাদের পিছিয়ে যাচ্ছে। একটি উন্নয়নশীল দেশে সমস্যা তো থাকতেই পারে, সেই সমস্যা যদি সমাধানের জন্য আমরা সবাই মিলে আন্তরিক হই তাহলে অবশ্যই সেই সমস্যা সমাধানের কোনো সমস্যা হবে না, কোনো ত্রুটি হবে না। প্রত্যেকটি দেশের রাষ্ট্রে দুটি দল থাকে, একটি সরকারি দল, একটি বিরোধী দল। আমাদের দেশে সরকারি দল, বিরোধী দল এবং তারা উভয় মিলে দেশের কর্মকাণ্ডে অংশগ্রহণ করে এবং উন্নয়নের পথে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলও উন্নয়নের পাশাপাশি বিরোধী দলও উন্নয়নমূলক কাজের তাদের সাহায্য সহযোগিতা থাকে। কিন্তু আমাদের দেশে এটা একেবারেই ব্যতিক্রম। এখানে যখন যে দল সংসদে থাকে, সরকার গঠন করে, আর বিরোধী দলগুলো তখন যে করেই হোক এই সরকারকে উৎখাত করার জন্য চেষ্টা করে, হরতাল, অবরোধ
কর্মসূচি দিয়ে তারপরে আন্দোলন বিক্ষোভ মিছিল বিভিন্ন দিয়ে সরকারকে উৎখাত করার চেষ্টা করে। সরকারকে কোনো সময় সুস্থির হয়ে তার উন্নয়ন কর্মকাণ্ড চালাতে দেয় না। সরকার সবসময় ব্যস্ত থাকে বিরোধী দলের এই কর্মকাণ্ডকে প্রতিহত করতে, তাদেরকে বন্ধ করতে। এই কারণে আমাদের দেশের উন্নয়নও ব্যাহত হয়, আমাদের অর্থনৈতিক খাতও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এর জবাব এখন কে দেবে? আমাদের দেশে যদি আমরা সরকারি দল বিরোধী দল একযোগে মিলে আমরা যদি কাজ করি, দেশের কোনো সমস্যাই আমাদের থাকতে পারে না, কিন্তু সেটা কোনো সময়ই হয় না। তাই রাজনীতি করতে হলে নীতি আদর্শ থাকতে হবে সুনির্দিষ্ট পরিকল্পনা। আমাদের দেশে কোনো সময় সুস্থ রাজনৈতিক চর্চা হয় না, এটা আমরা অনেক দিন থেকে লক্ষ্য করে আসছি। কারণ এখানে শুধু বিতর্ক হয় সংসদে স্বাধীনতার ঘোষককে এই কথা নিয়ে, সংসদে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এটা নিয়ে বিতর্ক হতে থাকে। আর একটি কথা নিয়ে বিতর্ক হয়, যা স্বাধীনতা মুক্তিযুদ্ধের কথা নিয়ে, মুক্তিযুদ্ধের কথা নিয়ে বিতর্ক হতে থাকে। এই দুটো জিনিস নিয়ে আমাদের দেশে প্রায় প্রতি বছরই কিছু না কিছু বিতর্ক হতেই থাকে। আমার কথা হলো যে এখানে এগুলো নিয়ে বিতর্ক হবে কেন? এগুলো নিয়ে বিতর্কতে কোনো অবকাশ নেই। এটা তো ঘটনা প্রবাহ, একের পর এক ঘটনা ঘটেছে, এবং সেই ঘটনাগুলো একসঙ্গে মিলিত করি, আমরা যদি একসঙ্গে আলাপ আলোচনা করি, তাহলে তো আর এই কথা নিয়ে বারবার বিতর্কে আমরা জড়িয়ে পড়া যায় না, পড়া উচিত হবে না। কারণ এই অসুস্থ রাজনীতি, প্রতিহিংসা বিদ্বেষের রাজনীতি থেকে আমাদের দেশের মানুষ এখন পরিত্রাণ চায়। তারা এই ধরনের রাজনীতি আর আমাদের দেশে দেখতে চায় না। আমাদের দেশে অনেক দিন থেকে আমরা লক্ষ্য করছি যে সংসদে ওয়েস্টমিনিস্টার সিস্টেমে সরকারি দল আর বিরোধী দল দুটি দল পাশাপাশি থাকে এবং সব কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী দল সংসদে অনেক দিন থেকে অনুপস্থিত, এবং তারা সবসময় সংসদ বর্জন করে, সবসময় বিরোধিতা করে। এই কালচার আমাদের অনেক দিন থেকে চলে আসছে। এখন আমি একটা উদাহরণ দিতে চাচ্ছি। একজন মানুষ যদি অসুস্থ হয়, একজন ব্যক্তি যদি অসুস্থ হয়, তাকে ডাক্তারের কাছে নিতে হয়। আর রোগ যদি বেশি জটিল হয়, তাহলে তাকে মেডিকেল স্পেশালিস্ট দিয়ে দেখাতে হয়। এখন যদি আমরা এই অসুস্থ রাজনীতি নিয়ে আমরা যদি সবসময় চর্চাই করতে থাকি, দেশের লোক, দেশের জনগণ, দেশের সমস্যা নিয়ে, জনগণের সমস্যা নিয়ে যদি আমরা সংসদে কথা না বলি, আমরা সেই বিষয়ে যদি গুরুত্ব না দিই, তাহলে কিভাবে আমাদের দেশ এগোবে? জনগণের যে আশা প্রত্যাশা নিয়ে দেশ স্বাধীন করেছিল, সেই প্রত্যাশা কিভাবে পূরণ হবে? আমাদের এখানে চিন্তা করতে হবে যে আমাদের অসুস্থ রাজনীতি পরিহার করে, হিংসা বিদ্বেষের রাজনীতি পরিহার করে আমাদেরকে জনগণের কথা ভাবতে হবে, দেশের কথা ভাবতে হবে। এটা হলো মহান সংসদ, যে সংসদ থেকে আমরা আমাদের কর্মকাণ্ড বা মন্ত্রীবর্গরা, আমরা যারা সংসদ সদস্যরা এখান থেকে তাদের কর্মকাণ্ড পরিচালনা করেন। সংসদে কথা আমাদের দেশে গ্রাম বাংলায় সবাই বসে বসে শোনে, সবাই শোনে, তারা জানতে চায় তাদের জন্য আমরা সংসদে বসে কি করছি এবং তাদের উন্নয়নের কর্মকাণ্ডে নিয়ে আমরা কতটুকু কথা বলতে পারছি। সেই জন্য আমি মনে করি যে আমাদের রাজনীতিতে একটা সুস্থ ধারা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। তারা সৎ ও আদর্শ ভিত্তিক রাজনীতি জনগণ দেখতে চায়। তারা দেখতে চায় রাজনীতিবিদদের মানসিকতার পরিবর্তন, তারা দেখতে চায়। আমার মনে হয় যদি আমরা এই ধরনের
অসুস্থতা, হিংসা বিদ্বেষের রাজনীতি আমরা যদি পরিহার করি এবং একটা সুস্থ রাজনৈতিক ধারা যদি আমরা প্রবর্তন করি, তাহলে হয়তো আমাদের জন্য অনেক বেশি ভালো হবে, দেশের জন্য ভালো হবে, জাতির জন্য ভালো হবে। আরেকটা কথা হলো, প্রত্যেকটি দেশে নির্বাচন হয় পলিটিক্যাল গভর্নেন্সের মাধ্যমে, কিন্তু আমাদের দেশে নির্বাচন হয় কেয়ারটেকার ম্যানেজমেন্টের মাধ্যমে। কারণ আমরা একে অপরকে বিশ্বাস করি না, আমরা এক নেতা আরেক নেতাকে বিশ্বাস করে না বলেই তারা মনে করে যে এই নির্বাচন তারা যদি পরিচালনা করে তাহলে সেটা সুষ্ঠু নির্বাচন হবে না এইভাবে। আর যদি আমরা একে অপরকে বিশ্বাস না করতে পারি, সেখানে যদি অবিশ্বাসের ছায়া আমরা দেখতে পাই, তাহলে জনগণ আমাদেরকে বিশ্বাস করবে কি করে? জনগণ আমাদেরকে কি করে বিশ্বাস করবে? তাদের এত বড় দায়িত্ব আমাদেরকে কিভাবে দিবে? এটা কি দেওয়া সম্ভব? জনগণ তো আমাদের বিশ্বাস করতে পারছে না। এখানে একটি জরিপে PPSC একটা জরিপ করেছে, জরিপ করে দেখিয়েছে যে বাংলাদেশে রাজনৈতিক নেতৃত্বের প্রতি আস্থা নেই আমাদের দেশে শতকরা 70% মানুষের। 70% মানুষের যদি নেতৃত্বের প্রতি আস্থা না থাকে, তাহলে আমরা কোথায়? আমাদের জায়গা কোথায়? এটা আমাদের চিন্তা করতে হবে। কাজে এই ধরনের রাজনীতি আমাদেরকে বন্ধ করতে হবে। স্বাধীনতার ঘোষককে আর স্বাধীনতার ইতিহাস, এটা তো ইতিহাস, এটা তো কেউ বদলাতে পারে না। আর বারবারই যদি এই কথা নিয়ে বিতর্ক হতে থাকে, এটা আমাদের জন্য ভালো না, তো দেশের জন্য ভালো না, জাতির জন্য ভালো না। আমরা সেই কথা নিয়ে কেন বলবো বারে বারে এই কথা? সংসদে রবি ঠাকুরের একটা গল্প আছে যে কাদম্বিনী মরিয়ে প্রমাণ করিল সে মরে নাই। এখন আমাদের সেই অবস্থা চলে আসছে। আমরা কেন আমাদের বারে বারে কেন এই কথা বলতে হবে? স্বাধীনতার ঘোষককে আর স্বাধীনতার ইতিহাস কি? এটা নিয়ে আমার মনে হয় আমাদের বিতর্ক করা, কোনো কথা বলা, আমাদের এগুলো বন্ধ করতে হবে। বন্ধ না করলে আমাদের দেশ ও জাতি আমাদেরকে তাহলে কি দিবে? আমাদের প্রতি অনাস্থা নিয়েই তো আসতেছে, সবসময় এই পেপারের মধ্যে আসতেছে। বিচার বিভাগের প্রতি তাদের কথা এসছে, আইনের শাসনের প্রতি তাদের কথা এসছে, এগুলো কথা তো আসতেই থাকবে। তখন আমাদের এই ধরনের যদি কথা আমরা শুনতে থাকি, তাহলে এটা তো একেবারে মানে আমাদের জন্য মানে আর কি বলবো, আমাদেরকে অবশ্যই এই ধরনের হিংসা বিদ্বেষের রাজনীতি আমাদেরকে পরিহার করতে হবে। মাননীয় স্পিকার, আরেকটি কথা আমি বলতে চাচ্ছি, আমাদের দেশে আমরা যে খাবার খাচ্ছি, পুষ্টির কথা মহামান্য রাষ্ট্রপতি এখানে বলেছেন, তা পুষ্টি আমাদের হবে কি করে? আমরা প্রত্যেকটা খাবারের ভিতরে আমাদের ভেজাল, সেই ভেজাল খাবার খেয়ে আমাদের কি পুষ্টি হবে? পুষ্টি হবে না তো। কাজে আমরা সেই পুষ্টিহীনতা আমরা সবাই কম বেশি, শহরে যারা বাস করি, উঁচু পর্যায়ে যারা আছেন, তারা সবাই কম বেশি পুষ্টিহীনতায় ভুগছি, নানা ধরনের জটিলতা, স্বাস্থ্যগত জটিলতায় ভুগছি। এখানে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আছেন, আমি তাকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই উনি এই বিষয়ে গুরুত্ব দেবেন, কারণ এইবারই প্রথম, দ্বিতীয়বারের মতো এই সরকার গঠন করলো। কাজে এই বিষয়ে আপনার দায়িত্ব সবচেয়ে বেশি মাননীয় প্রধানমন্ত্রী। আপনি যদি এই দায়িত্ব এড়াতে চান, এড়াতে পারবেন না। আপনাকে এই দায়িত্ব নিতে হবে, আমাদের খাবারকে বিষমুক্ত করতে হবে। আমাদের তো বয়স শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের নতুন প্রজন্ম তারা কি খাবে? তাদের তো ভবিষ্যৎ রয়েছে, তাদের ভবিষ্যতে এই দেশের নেতৃত্ব দেবে, তারা তাহলে কিভাবে দিবে? ফলে মূলে ভেজাল, মাছে ভেজাল, শাকসবজিতে ভেজাল, ওষুধে ভেজাল, তারপরে স্যালাইনে ভেজাল। তা এখন দেখা যাচ্ছে আবার স্যালাইনে, রক্তে ভেজাল। একটা মুমূর্ষু রোগীকে যদি আপনি রক্ত দিবেন, সেই রক্ত যদি ভেজাল থাকে, তাহলে সেই রোগীটা বাঁচবে কি করে? নকল ওষুধে বাজার 6 লাখ, এইখানে পেপারের মধ্যে এইগুলো এসছে। নকল ওষুধে 6 লাখ মফস্বল বাজারগুলো, সেখানে যদি মানুষ অসুস্থ হয়,
ওষুধের উপর, ডাক্তারের উপর নির্ভর করে যে কিছুটা সুস্থতা লাভের জন্য। তারপর যদি সেই ওষুধই যদি ভেজাল থাকে তাহলে তা সে সুস্থতা তো দূরের কথা, আরও বেশি অসুস্থ হয়ে পড়বে। একজন মুমূর্ষু রোগীকে যদি এই ধরনের রক্ত দেওয়া হয়, ভেজাল রক্ত দেওয়া হয়, তারপরে একটা ড্রাগ এডিক্টেড রক্ত দেওয়া হয়, ড্রাগ এডিক্টেডের রক্ত অনেক কম পয়সায় কিনতে পাওয়া যায়, 100-150 টাকা দিলেই কিনতে পাওয়া যাচ্ছে। সে 100-150 টাকা দিয়ে এক ব্যাগ রক্ত নিয়ে সেই রক্তের মধ্যে আবার স্যালাইন মিশিয়ে 2 ব্যাগ করে, 2 ব্যাগ করে প্রতি ব্যাগ 1000-1500 টাকা করে বিক্রি করতেছে। এই যে বকশীবাজারে একটা ক্লিনিক খুলে এখন এই ধরনের, তারপর র্যাব যে সেটা ধরেছে, বিভিন্নভাবে তারা এই ধরনের কাজ করে যাচ্ছে আমাদের মানে নাকের ডগায়, আমাদের চোখের সামনে। তারপরেও তাদের কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি হয় না। আমাদের খাবারে যে প্রতিনিয়ত তারা ফরমালিন মেশাচ্ছে, ফরমালিন কিন্তু অনায়াসে কিন্তু সবাই পেয়ে যাচ্ছে। ফরমালিনটা ব্যবহারের কিন্তু অনেক বেশি রেস্ট্রিকশন থাকা উচিত, কারণ অনেক অসাধু ব্যবসায়ী এই আমাদের খাবার দাবারে, মাছে, গোশে ফরমালিন মেশাচ্ছে। আর আমাদের এখন যারা বয়স্ক লোক আছে তারা তো বেশি খাবার খেতে পারে না, অর্থাৎ ফলমূল খেতে চায়, অনেক কিছু অনেক ধরনের খাবার আছে সেগুলো খেতে চায় কিন্তু খেতে পারে না। এখন যদি আমরা সবসময় যদি এই ধরনের যারা ব্যবসা করছে তাদেরকে যদি আমরা দৃষ্টান্তমূলক শাস্তি না দিই তাহলে তারা তো কিছুদিন পরে আবার ওই ব্যবসায় শুরু করবে। প্রসাধনী জিনিসপত্র তার মধ্যে ভেজাল, ওষুধে ভেজাল, খাবারে ভেজাল, এবার এখন রক্তেই ভেজাল। এই রক্তে যদি ভেজাল থাকে, একটা মুমূর্ষু রোগীকে রক্ত দিবেন তাকে বাঁচার আসার জন্য, সেখানে একজন লোকের কথা বলেছে, সে গেছে ওখানে রক্ত কিনতে, তখন যে দেখে যে র্যাবরা ওখানে রেড করেছে, কাজে তখন ওই লোকটা বুঝতে পেরেছে যে এই রক্ত নিয়ে তো কোনো লাভ হবে না, এই রক্ততে ভেজাল আছে, ড্রাগ এডিক্টেডের রক্ত, আর কার রক্ত কেউ জানে না। এখন ভুয়া ডাক্তার ওখানে বসে আছে, ভুয়া ডাক্তার সিগনেচার করে দিচ্ছে, এবং সেই রক্ত বিক্রি হচ্ছে ওখানে বিভিন্নভাবে। এইভাবে আমাদের দেশ অনেক বেশি পিছিয়ে যাচ্ছে। তারপর মাননীয় প্রধানমন্ত্রী সেদিন রিভার ক্রুজে গিয়েছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে মনে আছে, সেদিন রিভার ক্রুজে গিয়েছিলেন। ওই রিভার ক্রুজে যখন নদী পার হচ্ছিলেন সবাই নাকের মধ্যে কাপড় চাপা দিতে হয়েছিল। এখন বলেন যদি নাকের মধ্যে কাপড় চাপা দিয়ে রিভার ক্রুজ হয় শ্বাস বন্ধ করে, তাহলে তো রিভার ক্রুজে আনন্দই হলো না, সে আনন্দই মাটি হয়ে গেল। আমাদের দেশে পানি, নদীর পানি দূষিত, লেকের পানি দূষিত, খাবার পানি দূষিত, পুকুরের পানি দূষিত, আমাদের চারদিকে যে মিল ফ্যাক্টরি আছে তার বর্জ্য যায় নদীর মধ্যে। আর তারপরে ময়লা, আমাদের দেশে যে গার্বেজ আছে, গার্বেজ ডিস্ট্রয় করার জন্য, গার্বেজকে কোথায় নিয়ে যে কি করবে সে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা আমাদের দেশে এখনো গড়ে ওঠে নাই। আমরা যখন ঢাকা থেকে ময়মনসিংহ যাই, ময়মনসিংহ যাওয়ার রাস্তার মধ্যে গার্বেজের গন্ধে গাড়ি গ্লাস খোলা যায় না। আমি চিন্তা করতেছি যে ওইখানে যে জনগণ বাস করতেছে তারা কিভাবে ওখানে থাকতেছে, তারা কিভাবে ওখানে নিঃশ্বাস নিচ্ছে। আমাদের এখানে খাবার মধ্যে ভেজাল, পানির মধ্যে ভেজাল, তেলের মধ্যে ভেজাল, চালের মধ্যে ভেজাল, তারপরে আপনার এই গার্বেজের গন্ধে মানুষ নিঃশ্বাস নিতে পারতেছে না, জলবায়ু ভেজাল। তাহলে বাংলাদেশ বাঁচবে কি করে? কোন পথে বাংলাদেশ বাঁচবে? তাই না? তা আমাদের সেই পথটা খুঁজতে হবে তো, এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রীকে খুঁজে বের করতে হবে। এটা আপনারই দায়িত্ব বেশি। আপনি উচ্চ পর্যায়ে একটা কমিটি করে দেন, কমিটি করে দিয়ে তাদেরকে আপনি দায়িত্ব দেন, আপনি সেটা মনিটর করেন। কেন হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে। আমাদের এখানে অনেক মন্ত্রী মহোদয় আছেন যারা অনেক বেশি পারদর্শী আছেন, অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন আছেন, তারা কেন পারবেন না, কেন হবে না? স্বাস্থ্যমন্ত্রী এখানে আছেন, আমাদের তোফাল ভাই আছেন, বিভিন্নভাবে অনেক আছেন, তা হবে না কেন? আপনি চেষ্টা করে দেখেন, অবশ্যই হবে। নাহলে বাংলাদেশ বাঁচবে কি করে আমাকে বলেন? বাংলাদেশও তাহলে বাঁচতে পারবে না তো। তারপরে আমাদের জনসংখ্যা আমাদের প্রতি বছরই বাড়তে এখন এমন একটা পর্যায়ে গেছে
আমরা জনসংখ্যা যদি আমরা রোধ করতে না পারি তাহলে আমাদের দেশই হয়তো জনসংখ্যার ভারে ডুবে যাবে। গত বছর একটি আবহাওয়ার উপরে একটি ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছিল, সেখানে প্রায় 230টা দেশ সেখানে পার্টিসিপেট করেছিল। সেখানে তারা অনেক বেশি তথ্য দিয়েছে এবং বলেছে যে 2035 সালে 2035 ইয়ার এই হিমালয়ে যত বরফ আছে সব বরফগুলো গলে যাবে। ওই বরফ যদি গলে যায় তাহলে আমাদের দেশের যে কতগুলো লো লাইং এরিয়া আছে সব ডুবে যাবে। যদি তাহলে ওই জনগণগুলো কোন জায়গায় বসতি হবে, কোন জায়গায় তারা থাকবে, আমাদের রাস্তাঘাটে কী হবে, আমাদের ফসলের জমি কী হবে, বিভিন্নভাবে আমাদের এগুলো চিন্তা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে বিশেষভাবে আমি অনুরোধ জানাচ্ছি এগুলো নিয়ে আপনাকে চিন্তা করার জন্য। মাননীয় স্পিকার, আমি আরও কিছু বলতে চাচ্ছি এই জন্যে যে এই কথাগুলো আমার বলার প্রয়োজন আছে এবং ইচ্ছাও আছে। আর একটি কথা হলো জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে এবং আমাদের জনসম্পদকে, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে হবে। সেটার পথ আমাদেরকে খুঁজতে হবে। বিদেশে যারা যাচ্ছে তাদেরকে যদি আমরা ট্রেনিং দিয়ে ট্রেন পার্সন হিসেবে তাদেরকে যদি আমরা বিদেশে পাঠাই, তারা কিন্তু অনেক বেশি রেমিটেন্স আনতে পারবে। তাদের পাঠানো রেমিটেন্সের কারণে আমাদের যে সারা বিশ্বব্যাপী যে মন্দা চলতেছিল 2008 সাল থেকে, সেই মন্দাটা আমাদেরকে এতটা স্পর্শ করে নাই। আমরা সেই মন্দার থেকে অনেকটা দূরে ছিলাম। এখন যদি আমরা বিদেশে যারা যায় তাদেরকে যদি আমরা সেভাবে ট্রেনিং দিয়ে বিদেশে পাঠাতে পারি, তাহলে তাদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমে আমাদের দেশ উপকৃত হবে, জাতি উপকৃত হবে, সেই সঙ্গে তার পরিবারটাও উপকৃত হবে। এইভাবে আমাদেরকে আপনি কয়েকটা কমিটি করে দেন, এইভাবে কতগুলো কমিটি করে দেন। যুব উন্নয়ন আমাদের আছে, কিন্তু তার মাধ্যমে বাইরে যেতে হলে তাদেরকে ট্রেনিং নিতে হবে এবং সেই সঙ্গে তাদের লেখাপড়ার একটা সার্টিফিকেট, 8 পাস হলো, 9 পাস হলো, 5 পাস হলো, কিন্তু আবার যে কে কী বিষয়ে সে ট্রেনিং নিয়েছে তার একটা সার্টিফিকেট তার কাছে থাকতে হবে। তাহলে বাইরে গেলে পরে সে অনেক বেশি রেমিটেন্স আমাদের দেশে জন্য আনতে পারবে। এই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। আমাদের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে হবে। কারণ পৃথিবীর যেসব দেশ জনসম্পদ উন্নয়নের জন্য যত পুঁজি বিনিয়োগ করেছে, সেই দেশে তত বেশি উন্নয়ন হয়েছে। আমাদের দেশে পাশেই হলো, বেশি দূরে না, সিঙ্গাপুরে যদি আপনি যান, সিঙ্গাপুর 60-এর দশকে কিন্তু একটা ছিল বস্তির দেশ, সেখানে ছিল বস্তি। এখন সিঙ্গাপুরকে বলা হয় সিটি অফ গার্ডেন। তাহলে কি করে হলো, তারা কি করে তাদের এরকম পরিবর্তন আসলো, সেটা আমরা দেখতে পারি। তাহলে কিভাবে কি করে পরিবর্তন আসলো তাদের কাছ থেকে আমরা জানতে পারি। নির্যাতিত হচ্ছে, এইগুলো আমাদের দেশে অবশ্যই বন্ধ করতে হবে, অবশ্যই বন্ধ করতে হবে। আমরা এতগুলো মহিলা এখানে আছি, আমরা যদি এগুলো বন্ধ করতে না পারি এবং যারা এই ধরনের কাজ করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তাহলে হয়তো এগুলো বন্ধ হবে। মাননীয় স্পিকার, আপনি আমাকে অনেক সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সংসদে যারা এখানে কাজ করেছেন, কর্মচারী কর্মকর্তাবৃন্দ, এই অধিবেশন চলাকালে যারা শ্রম দিয়েছেন, পরিশ্রম করেছেন, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সংসদের অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মাননীয় সংসদ নেতা, প্রধানমন্ত্রী, আপনাকে সংসদ উপনেতা, চিফ হুইপবৃন্দকে, ডেপুটি স্পিকার, সম্পাদক মণ্ডলী সদস্যবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া সংসদকে কার্যকর করার জন্য, প্রাণবন্ত করার জন্য মন্ত্রিসভায় মাননীয় মন্ত্রী বর্গকে, সংসদ সদস্যবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আমি সচিবালয়ের কর্মচারীবৃন্দ যারা এই সংসদকে পরিচালনার জন্য সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখানে সরকারি অনেক সাংবাদিকরা আছেন, সংবাদপত্র আছেন, সংবাদপত্র, টেলিভিশন আছেন, টিভি চ্যানেল আছেন, বিভিন্ন কর্মচারীরা, তারা অনেক পরিশ্রম করেছে, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি বলবো যে যারা এখানে সংসদের সাথে জড়িত আছেন তাদেরকে আপনি 1 মাসের নিম্নারেশন তাদেরকে দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে
অনুরোধ জানাচ্ছি, মাননীয় স্পিকারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি, মাননীয় স্পিকারকেও জানাচ্ছি অনুরোধ এবং মাননীয় প্রধানমন্ত্রীকেও জানাচ্ছি। হ্যাঁ, আর মাত্র 2-3 দিন পরেই পয়লা বৈশাখ। সেই পয়লা বৈশাখে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, পয়লা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে আপনাদের সবাইকে আমি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আরেকটি কথা আমি বলতে চাচ্ছি, মাননীয় স্পিকার, ময়মনসিংহকে বিভাগ ঘোষণার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এটি দাবি থাকবে। কারণ ময়মনসিংহ হলো সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট, তাকে এত ছোট ছোট ডিস্ট্রিক্টগুলো আপনার বিভাগ ঘোষণা করেছেন, তো ময়মনসিংহে কেন করবেন না? সেটাই আমার দাবি থাকলে মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এই দাবি জানাচ্ছি। সেই সঙ্গে ময়মনসিংহের একটি ব্রিজ আছে, ব্রিজের জন্য আমি মাননীয় যোগাযোগ মন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি, তিনি যেন ওই ব্রিজ করার জন্য বিশেষভাবে উনি ব্যবস্থা গ্রহণ করেন। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং নববর্ষের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। আন্তরিক ধন্যবাদ। মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।